গতকাল একটা টিভি চ্যানেলে জনপ্রিয় টিভি চ্যানেলে আলোচনায় অংশ নিতে গিয়ে আমি বলে ফেলেছিলাম যে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ছাড়া আর কোনো রাস্তা নেই। অন্য আলোচকরা রে রে করে তেড়ে উঠেছিলেন, না না না, যুদ্ধ নয়, যুদ্ধ নয়। আমি বললাম যে যুদ্ধ আমরা কেউ চাই না। যুদ্ধ মানবিকতা, মানব সভ্যতার ধ্বংসের। কিন্তু তা বলে কি আমরা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এড়াতে পেরেছি? আমরা কি ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ আটকাতে পেরেছি? আমরা কি এর আগে সিরিয়া, ইরাক, আফগানিস্তান এদের যুদ্ধ আটকাতে পেরেছি? আমরা কি ভিয়েতনাম এবং আমেরিকার সবথেকে দীর্ঘতম যে লড়াই, যুদ্ধ, আমরা তা আটকাতে পেরেছি? পারিনি। কারণ কিছু বিষয় আছে অনিবার্য হয়ে ওঠে। এবং সেটা অনেকে বলতে চান না, মানে কেউ কেউ হয়তো দাগ লাগিয়ে দেবে, এরাই উৎসাহিত করছে যুদ্ধকে। কিন্তু আমরা সাংবাদিক হিসেবে আমরা তো পর্যালোচনা করি এক একটা বিষয়ের উপর। আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে তার চারিদিকে ডাইনে বায়ে আগু পিছু উপর নিচ সব দিকে ভেবে একটা কথা বলি। আমরা বলি মানেই সেটা হোক আমরা চাই তা নয়, আমরা আন্দাজ করে বলি। সবসময় বলি এই কারণে যে সেগুলো যদি মনে রেখে সুবুদ্ধি সম্পন্ন বিভিন্ন সেক্টর, বিভিন্ন দল, বিভিন্ন মানুষ আটকাতে পারেন সেই যুদ্ধ তথা মহাপ্রলয়কে, তাহলে সেটাই ভালো। যাই হোক, আমি সুকুমার দেবনাথ আপনাদের সামনে এসেছি আমার ইউটিউব নিয়ে। এটা কথা বলুন তো দেখি, আপনাদের মনে আছে যে অভিনন্দন বর্তমান তিনি মেঘ নিয়ে প্র্যাকটিস করছিলেন, উড়ান করতে করতে তিনি ঢুকে পড়েছিলেন ভারতের পাকিস্তানের মধ্যে। এবং তখন একটা F-16, মানে আমেরিকা থেকে উন্নততম বিমান যেটা কিনেছিল পাকিস্তান, F-16 তাকে তাড়া করলে অভিনন্দন আমাদের মিরাজ দিয়ে, আমাদের সেই পুরনো রাশিয়ান বিমান মিরাজ, মিগের থেকে একটু উন্নত মিরাজকে দিয়ে F-15কে গুলি করে নামিয়ে ফেলে। কিন্তু উনিও নামবেন, ওনারও বিমান খারাপ হয়ে গেলে উনিও নামলেন, কিন্তু নামতে গিয়ে তিনি যে জায়গাটা বাঁচলেন সেটা দেখা গেল পাকিস্তানের মধ্যে। মানে দুর্ভাগ্য, তার লোকেশন ট্র্যাক করতে গিয়ে ভুল হয়ে গেছে। যাই হোক, সঙ্গে সঙ্গে ওখানকার লোকজন, স্থানীয় লোকেরা সে ধরলো, তারপরে তাকে তুলে দেওয়া হলো মিলিটারির হাতে। বিষয়টা মানে আমাদের জানতে জানতে প্রায় সন্ধ্যা হয়ে গেল যে অভিনন্দন বর্তমান ল্যান্ড করেছেন সে পাকিস্তানের মধ্যে, এবং তিনি ধরা পড়েছেন পাকিস্তানের হাতে, এবং তাকে নাম মেরে ফেলা হয়। তারপর টর্চারিং হচ্ছেই। সঙ্গে সঙ্গে আমাদের পররাষ্ট্র দপ্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে সঙ্গে সঙ্গে মেসেজ পাঠিয়ে দেয় সে পাকিস্তানকে, এক্ষুনি ছেড়ে দাও, তা না হলে কিন্তু আরও বড় ধরনের ঘটনা ঘটবে। বিষয়টা যখন ওখানকার যে বাজওয়া ছিলেন তখন সেনাপ্রধান পাকিস্তানের, বাজওয়া তখন সবাইকে ডেকে বলেন, আরে তাড়াতাড়ি ওকে ছেড়ে দিয়ে, নাহলে আক্রমণ করবে। মানে তার গা হাত পা কাঁপতে শুরু করে দিয়েছিল। এটা আমরা বলছি না, এটা সোশ্যাল মিডিয়াতেই পাকিস্তানের থেকেই এটা ফ্ল্যাশ হয়েছে, এই ঘটনা অনেক পরে।
যে তখন সঙ্গে সঙ্গে উনি সে ডাকেন, সংসদও ডাকেন, সব ধরনের লোকজনকে ডাকেন, সব পার্টির লোকজনকে ডাকেন, বলে এখনই অভিনন্দন বর্তমানকে ছেড়ে দাও, না হলে ভারত আক্রমণ করলে সর্বনাশ। হ্যাঁ, এমনিতেই তারা খেতে পায় না, তারপরে আবার একটা যুদ্ধ সামনে আসলে তারা বুঝে নিয়েছিল যে এটা ভয়ঙ্কর কিছু হবে, আমাদের মরণ ছাড়া গতি নেই। এতগুলো যুদ্ধ হয়েছে, 7টা না 8টা, তারা তো আর কোনোটাই জিততে পারেননি। কাজে প্রকৃত যে মিলিটারি, তারা তো বোঝে, তারা বাইরে যাই বলুক না কেন, তারা তো বোঝে কে জিতলো কে হারলো, কার কত ক্ষতি হলো, সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়। তা আজকে সেই পাকিস্তান থেকে কিছু অস্ত্র কিনে নিয়ে এসছে বাংলাদেশ, 44,000 কোটি টাকা, আরও আনবে, ধরুন 50,000 কোটি টাকা চলে গেল। যে দেশের লোক এখন খেতে পাচ্ছে না, জিনিসপত্রের দাম ভয়ঙ্কর, সেই দেশের মানুষের টাকা 26,000 কোটি, 22,500 কোটি টাকা ছাপিয়ে নিয়েছে এই কয়দিনে। 100 দিনে মধ্যে তাদের তহবিলের অবস্থা এমন খারাপ হয়ে গেছে যে টাকা ছাপাতে হচ্ছে। তার তার মানে অটোমেটিক্যালি যে মালটার দাম আগে 100 টাকা ছিল, সেটা 100 কোটি টাকা হয়ে গেল, অটোমেটিক্যালি হয়ে গেল। আর তারপরে ভারত থেকে যাচ্ছে না, ফলে ওখানকার যে যেটুকু পাওয়া যাচ্ছে তার দাম তো ব্যবসায়ীরা একদম উত্তুঙ্গে নিয়ে যাচ্ছেন। তারপরেও তাদের ঘাড়ে 50,000 কোটি টাকার অস্ত্র কিনে সেটা মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। কিন্তু ওই যে ধর্ম খাইয়ে দিয়েছে, ধর্ম আর ভারত বিরোধিতা খাইয়ে দিলে তারা বলে হ্যাঁ আমরা না খাইয়া লড়ুম, হ্যাঁ আমরা, এসব কথা মুখে বলা যায়, কিন্তু সেই লোকটাকে মানে পুরো 24 ঘন্টা না খাইয়ে রাখার পরে তারপরে তাকে জিজ্ঞেস করলে কদিন না খেয়ে থাকবে, তখন বোঝা যায়। কিন্তু মুখে বলা যায় না খাইয়া লড়ুম, না খেয়ে লড়ে যাও ভারতের সঙ্গে, এসব কথার কোনো ভ্যালু নেই। সৌবিদ্যি সম্পন্ন লোক এসব বলে না, কিন্তু কিছু লোক তো আছে টাউট, তাদের তো কোনো খেয়ে বসে কাজ নেই, তারা এইসব করে করে একটু মিডিয়ার সামনে আসলো, লোকে ভাবলো ওফ কী বীরের কথা বলেছি, ইত্যাদি ইত্যাদি। ওই একটা ছেলে দেখি না এসে ফেসবুকে, আমরা আমরা ওদের 7 সিস্টার দেখে নেব। আর কী দেখবি রে, ক্ষমতা থাকলে তো দেখবি। 7 সিস্টার কেন, আমাদের তো এক গাছ লোমাস হাত দিতে পারবি না, ও 7 সিস্টার দেখে নেবে। আরে আজকে 77 বছর হয়ে গেল স্বাধীনতার, পাকিস্তান দেখেছে, তোরা দেখবি। তোদের থেকে তো এখনকার থেকে তো পাকিস্তান অনেক বেশি শক্তিশালী ছিল, তারা আমাদের 7 সিস্টারের কী করেছে, কামিয়ে দিয়েছে না কি? যত সব ফাজিল ছেলে পেলে, এদের কোনো বাস্তবই নেই। আর একটু বললো, বাহ, ফেসবুকে দেখালো, সে ভাবলো কী বিরাট, আর সে তো যুদ্ধ করতে যাবে না, সে তো জানে আমি তো যুদ্ধ করতে যাব না, মরলে সৈন্যবাহিনী মরবে, ওদের কী যায় আসে। এবার বলি অস্ত্রের কথা। আমাদের যে রাফেল বিমান আছে, আমাদের অনেক উন্নত ধরনের বিমান ছাড়াও আমরা নিজেরা আমাদের ডিআরডিওতে হেলে আমরা যে অস্ত্র, যে হেলিকপ্টার, চিনুক হেলিকপ্টার, তারপরে আমরা তেজস, যে আমাদেরও তেজস অনেক দ্রুত উড়ান, মানে খুব দ্রুতগামী উড়ান, এবং তেজস বিদেশে বিক্রি হয় যুদ্ধ বিমান হিসাবে, তেজস আসে। আমাদের যে অগ্নি 8,500 কিলোমিটার দূর থেকে আমরা চালাতে পারি, আমরা দিল্লিতে বসিয়ে রাখলে ঢাকায় গিয়ে পড়বে। আমাদের ব্রহ্মস মিসাইল আছে, যে মিসাইল নির্দিষ্ট টার্গেটে গিয়ে ধাক্কা মেরে আবার চলে আসতে পারবে। আমাদের এমন সব ইয়ে আছে, আমাদের লেজার মিসাইল আছে যা আজ পর্যন্ত অন্য কারো নেই। সেই মিসাইল থেকে যে রে বেরোবে, তা সেই এলাকা পুড়ে জ্বলে ছাই হয়ে যাবে। আমাদের সাবমেরিন আছে, যে জলেও আমাদের সঙ্গে পারবে না। আমাদের যে বিশাল বিশাল সমস্ত যুদ্ধ জাহাজ আছে, যার উপর দিয়ে বিমান ওঠানামা করতে পারে,
এই ধরনের বিশাল বিশাল সব আমাদের জাহাজ আছে। আজকে মানে ভারত, আরে ওসব সব বাদ দিলাম। আজকে সামরিক শক্তিতে মানে 1 নম্বরে কে এখনও ধরে নেওয়া হয় আমেরিকা, ইউএসএ। দ্বিতীয় কে? দ্বিতীয় হচ্ছে রাশিয়া। চীন নিজেকে দ্বিতীয় বলার চেষ্টা করে, কিন্তু তার অবস্থান তৃতীয়। রাশিয়া হচ্ছে দ্বিতীয়, চীন তৃতীয়। চতুর্থ কে? চতুর্থ হচ্ছে ভারত। চীন, ভারত, রাশিয়া কাছাকাছি। তোমাদের অবস্থান কোথায়? 13-14 নম্বরে। তোমার পাকিস্তানের কোথায়? 11 নম্বরে। এইটুকু বিচার করলেই তো তোমরা বুঝতে পারো যে কার সঙ্গে লড়াই করছি। এইটুকু লেখাপড়া তো জানাই আছে, যে এটা তো তোমরা খুঁজলেই পেয়ে যাও যে কে কোন অবস্থানে আছে, সামরিক শক্তিতে কে কোন অবস্থানে আছে। তো এর থেকেই বোঝা যায় যে কে জিতবে, কে হারবে, কার সঙ্গে লড়াই করা যায়। তো তোমরা চতুর্থ শক্তির সঙ্গে লড়তে আসছো, ভাবা যায়। অর্থনৈতিকভাবে পঞ্চম, মানে চতুর্থ, ফার্স্ট কোয়ার্টারে চতুর্থ হয়েছে, যাই হোক আমি পঞ্চম জায়গায় ধরে রাখছি। আর তোমাদের তো কোনো নাম্বারই নেই অর্থনৈতিক দিক থেকে। আমরা 1,00,000 কোটি টাকা চলে গেলে আমাদের কিচ্ছু যায় আসে না। 1-2 লক্ষ কোটি টাকা যদি যুদ্ধে যায়, আমাদের কি যায় আসে? আমাদের 3.5 ট্রিলিয়ন ডলারের ইয়ে, 3.5 লক্ষ কোটি টাকা ইসের আমাদের। তাতে তোমরা তোমাদের 55,000 টাকা কিনেছো, তাও নোট চেপে, আর যা ছিল ভাড়ার থেকে সব টাকা দিয়ে কিনেছো। এরপরে কি খাবে? এরপরে বিদেশ থেকে রপ্তানি করতে গেলে খাদ্যদ্রব্য আনতে হবে, আটা, তেল, চাল, ডাল আনতে হবে। সামনে শীত আসছে, শীতবস্ত্র কিনতে হবে। শীতে রোগের প্রকোপ বাড়বে, ওষুধ কিনতে হবে। ওষুধ তো তোমরা উৎপাদন করো না, ওষুধ কিনতে হবে। কোথায় পাবে টাকা? মানুষগুলো না খেয়ে মরবে। তোমরা তো মোটা মাইনে পাও, তোমরা তো অনেক উঁচুতে থাকো, তোমাদের এসব ভাবার দরকার নেই। আর সমন্বয়করা যারা খেতে পেত না, তারা তো এখন বিরাট জায়গায় চলে গেছে, তাদের লক্ষ লক্ষ টাকা মাইনে, তারাও দাঁড়িয়ে গেছে। আজকে তোমাদের সাহসটা কি? তোমরা সৈন্য সমাবেশ করছো 7 সিস্টারের কাছে। আরে বাবা, 7 সিস্টারের এমনিতেই আমাদের যা মিলিটারি থাকে না, আমাদের বিএসএফ তোমাদের মিলিটারির সঙ্গে লড়তে পারে। আমাদের বিএসএফের কাছে যে ধরনের অস্ত্র আছে, দে ক্যান ফাইট উইথ ইউর মিলিটারি। আমাদের সেই ধরনের ট্রেনিং দেওয়া রয়েছে এদের। আমাদের প্যারামিলিটারি ফোর্সরা, তারা মিলিটারির মতো ফাইট করতে পারে। কারণ হচ্ছে আমাদের সীমান্তগুলোই তো সব থেকে ডিস্টার্ব। এদিকে তোমাদের সঙ্গে, ওদিকে পাকিস্তানের সঙ্গে, এদিকে চীনের সঙ্গে। তা সেই ডিস্টারবেন্স এরিয়াতে আমরা কাজ করি। চীনের সৈন্যরা যুদ্ধ করেনি, আমরা পরপর 7খানা যুদ্ধ করেছি। কাজেই আমরা যুদ্ধের যে প্রকরণ, যুদ্ধ বিষয়ে আমাদের যে অভিজ্ঞতা, বাস্তবিক অভিজ্ঞতা আছে, রাশিয়ার বাস্তব অভিজ্ঞতা কথা আছে, আমেরিকা বহু জায়গায় সৈন্য পাঠায়, তাদেরও কিছুটা বাস্তব অভিজ্ঞতা আছে। কিন্তু চীনের কোনো অভিজ্ঞতা নেই। চীন কবে যুদ্ধ করেছে লাস্ট? চীন তো যুদ্ধই করেনি। চীনকে কখনো যুদ্ধই করতে হয়নি। তাহলে যুদ্ধ যদি না করে, বাস্তব অভিজ্ঞতা কোথায়? বাস্তব অভিজ্ঞতা কোন সময়ে কীভাবে? এমনি ট্রেনিং আছে, এমনি হাতে কলমে অনেক কিছু করা যায়, সেইটা আর বাস্তব উপলব্ধি এক জিনিস হয় না। এই যে আমরা যখন ভারত সিদ্ধান্ত নিল পূর্ব পাকিস্তানে আক্রমণ করবে, কত কিছু ভাবতে হয়েছিল, আর প্ল্যান করতে হলো কত কম সময়ে কীভাবে এই যুদ্ধটাকে শেষ করতে হবে। এই যে পরিকল্পনাগুলো, আমাদের মানেকশা থেকে আরম্ভ করে বড় বড় যারা ছিলেন, ওই যে সিং, তারা কীভাবে কত দ্রুত একদম ক্যাপচার করে ফেললেন।
মানে ভারত বোঝার আগে অন্য, মানে তারা আক্রান্ত হয়েছে তাদের সেনাবাহিনী, পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী বোঝার আগেই তাদের এমন ঘিরে ফেলা হয়েছে, তারা 93,000 লোক, মানে 1 লক্ষ সৈন্য, 1 লক্ষ সৈন্য, পাকিস্তানের 1 লক্ষ সৈন্য মানে তোমাদের 5 লক্ষ সৈন্যের সমান। তোমাদের তো পুয়োর মানে ট্রেনিং, তোমাদের ওই ট্রেনিং তো পুয়োর ট্রেনিং, আর ওদের তো যুদ্ধ করার সৈনিক। তাই 13 দিনের মধ্যে অত বড় দেশটা, তোমাদের দেশ 65টা জেলা, তখন হয়তো কোনো জেলা ছিল না, তখন কম ছিল, আজকে সব করে বান্ডিল করে অ্যারেস্ট করে 93,000 সৈন্যকে নিয়ে চলে আসলো। এসব পড়ো না, ওই কী সব মেজর, নতুন মেজর হয়েছে, তারা ওই হাতে কলমে বুঝাচ্ছে এখানে এত লোক দাঁড় করিয়ে দেবো, ওখানে অত লোক দাঁড় করে দেবো। ওই মেজরকে বলতে চাই, আরে আপনার এখন কি যুদ্ধ ওই সৈন্য বলে হবে? আপনি বলছেন যে আমাদের অন্য সৈন্য ওদের রেডি রাখতে হবে, এই সমস্ত সেই ভিয়েতনামের আমলে হতো, সাধারণ মানুষকেও যুদ্ধে ডাকা হতো। হ্যাঁ, শর্ট ট্রেনিং নিয়ে যুদ্ধ নেমে পড়ো। হ্যাঁ, সেটা প্যালেস্টাইনেও হয়। হ্যাঁ, কিন্তু তাতে কী আছে, ইসরায়েলের সঙ্গে তারা কী করছে, কতটুকু ধাক্কা দিতে পারছে? আর তোমরা এখানে লোক, আরে লোকে হয় নাকি, এখন অস্ত্রে হয় যুদ্ধ, যার যত উন্নত অস্ত্র এবং সেই উন্নত অস্ত্র ব্যবহার করতে জানতে হবে। তোমাদের একটা F-15 বিমান বা F-16 বিমান দিয়ে দিলেই তো হবে না, তোমাদের সেই রকম পাইলট ট্রেনিং নিতে হবে, বাস্তব ট্রেনিং নিতে হবে। এই যে রাফেল দিয়েছে, রাফেলে আমাদের আলাদা ট্রেনিং দিতে হয়েছে। হ্যাঁ, ওই সে আফগানিস্তানে না কোথায় রাখা হয়েছিল, কায়রো না কাকে যেন আরও এই বিমান দিয়েছে আর কি, রাফেল বিমান দিয়েছে। আমরা তখন রাফাল চুক্তি করার সময় বললাম যে আমাদের এই জিনিস দিতে হবে, মানে এমনি তাদের যে রাফাল, তার সঙ্গে আমাদের ডিআরডিওরা প্ল্যানিং করে আরও অস্ত্রপাতি আরও অনেক কম কিছু করে করেছে, যে রাফালটা অন্য জায়গায় হবে, কাতারকে দিয়েছে। কাতারে যে রাফায়েল বিমান দিয়েছে, আমাদের রাফায়েল বিমান নামে এক কিন্তু কামে এক নয়। পরিষ্কার আলাদাভাবে কী কী বসাতে হবে, কী কী করা হবে, এটা কংগ্রেস আমলে রাহুলরা লাফালাফি করছিল, তারাই এটা শুরু করেছিল, কিন্তু তাদের মাথায় হয়নি যে এই রাফায়েল যেটা চলাচল করছে, এই রাফায়েলে আমাদের কাজ হবে না। গতিতে ঠিক আছে, অন্যান্য সরঞ্জাম লাগবে, এবং সেরকমভাবে তাদের সঙ্গে ডেকে সেই সব সরঞ্জাম ইটি করে বেশি দামে কিনেছে। তাতে নিয়ে রাহুল চিৎকার চেঁচামেচি করলো, আমরা এই দামে করেছিলাম, তাতে বেশি দাম আমাদের নষ্ট করা হলো। তারপরে এটা নিয়ে সুপ্রিম কোর্ট হলো, সুপ্রিম কোর্টে তখন দেখিয়ে দেওয়া হলো যে দুটো রাফায়েলের কোথায় পার্থক্য। এইবার তারা বললো না ঠিকই আছে। এইবার রাহুল বলে এবার সব প্রকাশ করো, আসলে তো চীনের দালাল, চীন পাকিস্তানের দালাল হচ্ছে কংগ্রেস। ওরা এই চেঁচামেচি করে কেন, যে তাহলে তোমরা কী কী যন্ত্র লাগিয়েছিল এটা বলে দাও, প্রকাশ্যে আসলে বিরোধী রাষ্ট্র আমাদের, তারা সজাগ হয়ে যাবে, তারাও এইসব দিয়ে উন্নত করে নেবে। কি অদ্ভুত, কত দূরে ভাবতে হয়। যাই হোক, আশা করব আপনারা, সুকুমার দেবনাথ, আমরা যুদ্ধবিরোধী, যুদ্ধ চাই না, কিন্তু আমি বলছি যে আজকে 50 দিন, 55 দিন পরে মিলিয়ে নেবেন যে কোথায় যুদ্ধের দামামা কোথায় যাচ্ছে। তবে হ্যাঁ, একটা কথা শুরুতেই বলা উচিত ছিল, ভুলে গেছি। সেটা হচ্ছে যে এই যে 55 দিন আর আছে না, ট্রাম্পের ক্ষমতায় বসতে 55 থেকে 51 দিন আছে। এর ফাঁকে কিন্তু চীন, জো বাইডেন এরা মিলিয়ে একটা পায়ে পা দিয়ে ভারতের সঙ্গে একটা ঝগড়া বাঁধাতে পারে। সরাসরি তো ভারতের সঙ্গে করবে না, এবার বাংলাদেশ নিয়ে তারা একটা কিছু করলে তখন ভারতকে বাধ্য হতে হবে নামতে, এরকম একটা জায়গা তৈরি করার চেষ্টা করছে। আর আমরা সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি। খেলাটা এখানে। ওরা চাইছে, চীন চাইছে এক্ষুনি একটা গোলমাল পাকিয়ে দাও,
আর ভারত চেষ্টা করছে যে বাংলাদেশে এখনই কিছু না ঘটে। ভারত চেষ্টা করছে তার ফরেন এসে বিদেশ পররাষ্ট্র নীতি থেকে তাদের যে মানে কূটনৈতিক, যাকে বলে কূটনৈতিক ক্ষেত্রে তারা চেষ্টা করছে যে তোমরা এটা করো। কূটনৈতিকভাবে তারা চেষ্টা করছে চীনকে থামাতে। আবার রাশিয়াকে দিয়েও চীনকে বলছে তুমি এর মধ্যে বেশি ঢুকো না। চেষ্টা হচ্ছে টেনে রাখতে। আর রাশিয়া আর চীনের ক্ষোভ হচ্ছে যে চীনের সঙ্গে আমাদের এত ব্যবসা, কিন্তু চীন মোদির ভারত আমেরিকা ঘেঁষা হয়ে যাচ্ছে, আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে। এইটা হচ্ছে চীনের গাত্রদাহ। এই সব জটিলতা আছে, থাকবে, এসব নিয়ে কোনো কিছু না, এটা এর মধ্যেও হবে। তবে আজ হোক কাল হোক, আমি আবারও বলছি যে যুদ্ধ ছাড়া গতি নেই। কারণ মানে যুদ্ধ না করলে আমরা আওয়ামী লীগকে ওখানে রিইনস্টেট করতে পারবো না, এবং হাসিনাকে ওখানে, যে বাকি আরও 4.5 বছর তার কাল আছে, ওই সময়ের জন্য ওখানে বসাতেই হবে। সেটা কিন্তু আমরা পারবো না। যুদ্ধ ছাড়া হাসিনাকে মানে পুনর্বহাল করা, পুনর্বাসন দেওয়া সম্ভব নয়। তবে এই 50 দিনের মধ্যে বাংলাদেশের হিন্দুরা আর আদৌ বাঁচবে কি না, ওখানে প্রগতিশীল মানুষরা বাঁচবে কি না, ওখানে আওয়ামী লীগের লোকজন বাঁচবে কি না, তারপরে বুদ্ধিজীবী সাংবাদিক, যেমন একটা মহিলা সাংবাদিককে গ্রেপ্তার করেছে, ভাবা যায়। মুন্নিশা, একটা মহিলা সাংবাদিককে গ্রেপ্তার করেছে, বলে যে তুমি খুন করেছো। এটা হচ্ছেটা কি? এত নিচে নামতে পারে এরা, এত নিচে নামতে পারে। আমি ইউনূসকে বেশি ধরছি না, কিন্তু কথাটা হচ্ছে আসল তো ক্ষমতার সৈন্যবাহিনীর হাতে এখন। ইউনূসকে সামনে নিয়ে লড়ছে হচ্ছেন সমন্বয়করা, আর মূল খেলা খেলছে হচ্ছে সেনাবাহিনী। তারাও চাইছে পাকিস্তানের আশিদ মুনিরের মতো ও যেভাবে ওখানে ক্ষমতাটা দখল করে আছে, এখানেও এর ইচ্ছা, এর নামটা আমার কেন যে মনেই থাকে না, এতবার করি, হাসিনার আত্মীয়, এরও ইচ্ছা যে আস্তে 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 পুরো ক্ষমতাটা আমরা দখল করবো। কিন্তু এই মুহূর্তে সাহস পাচ্ছে না, কারণ হচ্ছে ভারত। তারা দেখছে যে এটা আমরা করব, তারপরে ভারতের সঙ্গে লড়াই করে যদি আমরা হয়ে হেরে যাই, তখন তো আমাদের উপর আক্রমণ হবে, আমাদের অনেককে মরতে হবে, জেলে ঢুকতে হবে। আর এরাও বুঝে নিয়েছে যে আজ হোক কাল হোক, বিরোধীরাও বুঝে নিয়েছে আজ হোক কাল হোক আমাদের মানে মৃত্যু অনিবার্য। কাজেই মরণ কামড় বলে একটা কথা আছে না, এখন ভারত বিরোধী, হিন্দু বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী যে শক্তিটা আছে, তাদের সংখ্যা আমি মনে করি 20%-এর বেশি না, এখনও 20%-এর বেশি না। সেই শক্তিটা এখন মানে মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে। কাজেই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, দারুণভাবে সতর্ক থাকতে হবে। আপনারা আমাকে একটু লাইক দেবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, প্লিজ প্লিজ প্লিজ।